কিছু শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য তুমি যতই করো না কেন শেষমেশ সে অকৃতজ্ঞ। স্বার্থপরতার শ্রেষ্ঠ উদাহরণ। তোমার কাছ থেকে কাজ উদ্ধার হয়ে গেলে পিছনে ছুরি মারতেও এরা পিছুপা হয় না, সে তুমি তার যতই কাছের মানুষ হও না কেন। তো আজকে গল্পের বিষয়ে কিছুই বলবো না, বললে আসল ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। এই মুভিটি ধানুষের নিজের লেখা ও ডিরেক্ট করা। গল্পটি অসাধারণ। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটা পরিবার দেখতে পাই। তো এই ছেলেটির নাম রায়ান, আর এর দুটো ছোট ভাই আছে, মুতুবেল আর মানিক। আর আজকে তাদের একটা বোন হয়। এমনি রায়ানের খুব ইচ্ছা ছিল যে তার একটা বোন হবে, তো তার সেই আশা আজকে পূর্ণ হয়েছে। তো পরের দিন পণ্ডিত আসে রায়ানের বোনের নাম ঠিক করতে। রায়ান বলে আমার বোনের নাম আমিই রাখবো। রায়ানের মা বলে তুই চুপ কর। পণ্ডিত মশাই বলে থাক না, ও যখন রাখতে চাচ্ছে রাখুক। তো রায়ানের মা তখন বলে উল্টোপাল্টা কোনো নাম রাখবি না, কোনো দেবীর নাম রাখবি। তো রায়ান তার বোনের নাম রাখে দুর্গা। তো তিন ভাইয়ের মধ্যে যেহেতু এক বোন, সে একটু যত্নটা বেশিই পায়। রায়ান তাকে আরো বেশি যত্ন করে। তো একদিন রায়ানের মা বাবা কি কাজ আছে বলে শহরে চলে যায়। এরপরে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কিন্তু রায়ানের মা বাবা আর বাড়ি আসে না। রায়ান তার দুই ভাই বোনকে নিয়ে চিন্তায় পড়ে যায় যে তাদের মা বাবা গেছে তা গেছে, আসার নাম নেই। তো রায়ান কি করবে বুঝতে পারে না। তো সে এইবারে ওই পণ্ডিতের বাড়ি যায় এবং তার পণ্ডিতকে বলে তার মা বাবা এখনো বাড়ি আসেনি। পণ্ডিত বলে চিন্তা করিস না, চলে আসবে, আমি দেখছি। তো রাত্রেবেলা সবাই ঘুমিয়ে থাকলেও রায়ান সজাগ থাকে। সে বাইরে কারোর কথোপকথনের শব্দ শুনতে পায়। সে পণ্ডিতের ঘরের দরজার পাশে গিয়ে শুনতে পায় পণ্ডিত কারোর সঙ্গে ডিল করছে যে রায়ানের বোনকে সে বিক্রি করে দেবে। তো রায়ান সঙ্গে সঙ্গে তার ভাই বোনকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে পণ্ডিত চলে আসে আর বলে দুর্গাকে তার কাছে দিয়ে দিতে। রায়ান বলে না না, আমি বোনকে দেবো না, এবং এই নিয়ে তাদের মধ্যে টানা হ্যাচড়া শুরু হয়ে যায়। তো রায়ান এইবারে কোনো উপায় না পেয়েই পাশে পড়ে থাকা একটা রামদা তুলে পণ্ডিতকে মেরেই ফেলে। এই দৃশ্য দেখে তার দুই ভাই তো ভয় পেয়ে যায়। রায়ান বলে ভয় পাবি না, কাউকে কখনো ভয় পাবি না, কারোর সামনে নিজের দুর্বলতা দেখাবি না, তাহলে পেয়ে বসবে। তো এরপরে রায়ান রাস্তার সামনে একটা গাছের ডাল ফেলে দেয় এবং তারা পাশের জঙ্গলে লুকিয়ে থাকে। এবং রাস্তার মাঝে ডাল পড়ে থাকায় যথারীতি একটা ট্রাক এসে দাঁড়ায় এবং ট্রাকটি দাঁড়াতেই রায়ানরা চুরি করে ওই ট্রাকে উঠে যায়। তো পরের দিন ট্রাকটি একটা বাজারে আসে এবং মালপত্র নামানোর সময় শেখর নামে একটি লোক এদেরকে দেখতে পায়। রায়ান সঙ্গে সঙ্গে দা বের করে বলে দেখো, আমাদেরকে কিছু করবে না, আমরা চুপচাপ চলে যাচ্ছি, আর কাছে আসার চেষ্টা করলে কিন্তু কেটে রেখে দেবো। তো শেখর রায়ানের হাবভাব দেখে ভাবে এ ছেলে সাধারণ ছেলে নয়। তো শেখর এইবার এদেরকে খাওয়া দাওয়া করায় আর বলে বাড়ির ঠিকানা বল, আমি তোদেরকে গাড়িতে তুলে দিচ্ছি। রায়ান বলে আমাকে একটা কাজ দেখে দাও, আর কিছু করতে হবে না। শেখর বলে সে না হয় কাজ দেখে দিলাম, কিন্তু থাকবি কোথায়? রায়ান বলে এখানে একটা কুকুরকে আমি থাকতে দেখেছি, যদি একটা অন্য জন্তু থাকতে পারে তাহলে আমিও পারবো। তো এরপর থেকে রায়ান এখানে কাজবাজ করে এবং তার ভাই বোনদের মানুষ করতে থাকে। তারপরে শেখরকে বলে তারা থাকার জন্য একটা ঘরেরও ব্যবস্থা করে ফেলে। তো এর মধ্য দিয়ে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন এরা 3 ভাই বড় হয়ে গেছে। তো আমরা দেখতে পাই শেখরের কাছে 2 জন লোক এসছে। আসলে বাজারের সমস্ত দোকান এরা দখল করে রেখেছে, শুধু রায়ানদের দোকানটাই বাকি। শেখর বলে সব দোকান তো কিনে নিয়েছো, কিন্তু ওদের দোকানের দিকে তাকিও না, ফেসে যাবে। লোকটি বলে আরে ভাই, কার সঙ্গে কথা বলতে হবে বলুন। শেখর বলে যদি তোমার সময় অল্প খারাপ যায় তাহলে রায়ানের ছোট ভাই মানিকের সঙ্গে কথা বলো, আর যদি সময় খুব খারাপ যায় তাহলে রায়ানের মেজো ভাই মুতুবেলের সঙ্গে দেখা করো, আর যদি তোমার জন্মটাই ভুল সময় হয়ে থাকে তাহলে ওদের বড় দাদা রায়ানের সঙ্গে দেখা করো। তো একটু পরেই সেখানে মুতুবেল চলে আসে এবং এদের কথা শুনে সে রেগে যায় এবং সে রাগের মাথায় এক বাড়ি চালিয়ে দেয়। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে মানিককে দেখতে পাই সে কলেজে মারপিট করছে, কারণ সে কলেজ ইলেকশনে দাঁড়িয়েছে, কিন্তু বিরোধী ছাত্ররা তাকে সরে যাওয়ার জন্য হুমকি দিতে এসেছিল, তাই সে এদেরকেও ফিটিয়ে লাট করে দেয়। এ থেকে আমরা 2 ভাইয়ের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারি। তো এদিকে মুতুবেলের এখানে একটি মুটু মেয়ে আসে এবং সে মুতুবেলকে মারতে থাকে। আসলে এ মেঘনা, মুতুবেলের বান্ধবী তথা গার্লফ্রেন্ড। আসলে এ মুতুবেলকে অন্য একটি মেয়ের সঙ্গে ঘুরতে দেখেছে, তাই রেগে গেছে। মুতুবেল বলে আরে তুই আলাদা ও আলাদা। মেঘনা বলে দ্বিতীয় দিন যদি আমি দেখেছি না, তোর খবর আছে। তো এইদিকে আমরা রায়ানকে দেখতে পাই সে দোকানে রান্না বান্না করছে। আসলে এই ফাস্টফুডের দোকানটাই তারা চালায়। তো সেখানে মেঘনা আসে আর রায়ানকে বলে দাদা, আমি মুতুবেলকে খুব ভালোবাসি, কিন্তু ও না শুধু অন্য মেয়ের পিছনে ঘুরে বেড়ায়, একটু তুমি যদি ওকে বলতে আর কি। রায়ান বলে ঠিক আছে তুমি যাও। তো রায়ান মানিককে বলে তুই কিছু জানিস নাকি? মানিক বলে না দাদা, আমি তো কলেজ শেষ করেই এখানে আসলাম, আমি কিছু জানি না। তো একটু পরে সেখানে মুতুবেল আসলে রায়ান তাকে সাইডে ডেকে বলে মেঘনা এসেছিল, তোর ব্যাপার কি রে? কোন মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস তুই? মুতুবেল বলে আরে ও বান্ধবী ছিল এমনি, ও শুধু খামোকা সন্দেহ করছে। রায়ান বলে উল্টো পাল্টা কিছু করিস না, মেঘনা কিন্তু ভালো মেয়ে, ওরা মেয়ে আর পাবি না। তো এরপরে কাজ মিটিয়ে এরা 3 ভাই বাড়ি চলে আসে। আর এখানে আমরা দুর্গাকেও দেখতে পাই, সে পুরো ঘর সামলায়। তো তারপরে এরা খাওয়া দাওয়া করে এবং অনেক আড্ডি আর কি এদের মধ্যে চলে, যেমন আর কি ভাই বোনের মধ্যে হয়। তো তাদের মধ্যে রাগ অভিমান তো আছেই, তার সঙ্গে ভালোবাসাটাও বিদ্যমান। তো এইভাবেই তাদের দিন চলে যায়। তো পরের দিন সকালে শেখর এসে রায়ানকে বলে তুই একটু দুরায়ের সঙ্গে দেখা করে আয়,
কারণ মুতুবেল ওর লোককে মেরেছে। পরে এটা নিয়ে না ঝামেলা হয়, তাই আগে থাকতে কথা বলে রাখাটাই ভালো। আসলে কালকে মুতুবেল যাদেরকে মেরেছিল তারা ছিল দুরাইয়ের লোক। তো শেখরের সঙ্গে রায়ান দুরাইয়ের সঙ্গে দেখা করতে আসে। তো দুরাইয়ের লোক তাদেরকে অপেক্ষা করতে বলে, কারণ সে অন্য একটা মিটিংয়ে ব্যস্ত। আর এইদিকে একটা পুলিশ অফিসারকে দেখতে পাই, সে দুরাই আর সিতুর ব্যাপারে মিটিং করছিল। তো একটা পুলিশ অফিসার একে বলছে এই দুরাই সিতুর বাবাকেই মেরে ফেলেছিল, আর সেই থেকে এদের মধ্যে একটা গন্ডগোল লেগেই আছে। সিতুর আবার দুটো বউ আছে, একটা বউ অপর বউকে আর পছন্দ করে না। তবে এখন দুজনের মধ্যে কিছু একটা ব্যাপার ঘটেছে, কারণ দুজনের মধ্যে আর সমস্যা দেখা যায় না, এখন সবকিছু কেমন ঠান্ডাই আছে। তো এইদিকে সিতু আর দুরাই কথা বলছিল, তারা একে অপরকে কেমন একটা হুমকি দিয়েই যেন চলে যায়। তো এরপরে রায়ান দুরাইয়ের সঙ্গে দেখা করতে আসে। তো রায়ান দুরাইকে বলে, ভাই যাও হবার হয়ে গেছে, ক্ষমা করে দাও ওকে। দুরাই বলে, তোদেরকে আমি দেখি ঠিকই, কিন্তু মাথা গরম হয়ে গেলে কিন্তু আর আমি নিজেকেও নিজে শুনবো না, সুতরাং সাবধানে থাকিস। রায়ান বলে, ঠিক আছে ভাই, আমি মুতুবেলকে বুঝিয়ে বলবো। তো রায়ানরা বাড়ি আসার পথে দুর্গার সঙ্গে দেখা হয়ে যায়। দুর্গা বলে, কতবার ফোন করলাম দাদা, ফোন তুললে না, মুতুবেলকে পুলিশ তুলে নিয়ে গেছে। তো এরপরে রায়ান থানায় আসে আর পুলিশকে বলে ওকে ছেড়ে দিতে। পুলিশ বলে, তোর ভাই যার মাথা ফাটিয়েছে সে কেস করেছে, সুতরাং সে কেস না তুললে আমি তো মুতুবেলকে ছাড়তে পারবো না, ওর কাছে গিয়ে বলে দেখ যদি কেস তোলে। তো রায়ান এইবারে এই লোকের কাছে এসে রিকোয়েস্ট করে যে কেসটা তুলে নিতে। এই লোক বলে, না আমি কেস তুলবো না, আমি তো শুধু কথাই বলছিলাম, ও ফট করে মারলো কেন, আমি যদি ফকিরও হয়ে যাই ও কেস আমি তুলবো না। তো রায়ান বারবার রিকোয়েস্ট করে, কিন্তু এ লোক শুনবে না। তখন রায়ান আস্তে করে লোকটির পাশে গিয়ে বসে। আমার ভাই জেলে যাবে না, তবে আমি জেলে যাব। কেন জানিস? তোর গলা কেটে তোকে কোনো পুলিশ বাঁচাতে পারবে না, আর যেখানে গিয়ে লুকাবি সেখান থেকেই টেনে বার করবো। তো এর কিছুক্ষণ পরে রায়ান পুলিশ স্টেশনে আসে। পুলিশটি বলে, কি রে রায়ান, কি এমন বলি লোকটারে যে কেস তুলে নিল? রায়ান বলে, কি আর বলবো, হাতে পায়ে ধরলাম তাই কেস তুলে নিয়েছে হয়তো। পুলিশটি বলে, তুই হাতে পায়ে ধরবি? হ্যাঁ। তো জেল থেকে বেরিয়ে মুতুবেল একটা ভাব নিয়ে বলতে থাকে, খুব বলছিল জেল থেকে নাকি আমি বেরোতে পারবো না, সেই তো বেরিয়ে গেলাম। রায়ান এইবারে রেগে যায়, সে বলে, চুপ একদম, আর এইরকম যদি কোনো কাজ করেছিস তখন বলার মুখে বলবো না, মারবো, এটা মনে রাখবি, বাড়িতে ভাই বোন আছে। তো শেখর রায়ানকে বলে, এই চল এখান থেকে, আর শোন দুর্গাকে তো বিয়ে দিতে হবে, বড় হয়েছে তো। রায়ান বলে, হ্যাঁ আমি ওটাই ভাবছিলাম, তোমার চেনা জানা ভালো ছেলে থাকলে দেখো তো। তো এইদিকে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই, সে বলছে, একদিন এখানেই আমার বাবাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল, তাই আমি বদলি করে এখানেই এসেছি, এবার দেখো এই এলাকাকে কি করে আমি সাফ করে দেই। তো রাত্রেবেলা মেঘনা মানিককে বলে, আচ্ছা তো দাদা এরকম কেন রে? মানিক বলে, ও এরকম একটু। মেঘনা বলে, আমি তোদের বড় দাদার কথা বলছি। মানিক বলে, ওহো কেন, কি হয়েছে? মেঘনা বলে, এই যে সবসময় চুপচাপ থাকে, তেমন একটা হাসতেও দেখিনি, কথা কম বলে। মানিক বলে, ছোটবেলায় বাবা মা আমাদের ছেড়ে চলে যায়, বলেছিল পরের দিন আসবে, তারপরে সেই থেকে এখনো আর ফিরে আসেনি, তারা বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না, তারপর থেকেই দাদাই আমাদের মানুষ করে, দাদা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আর দাদা দুর্গার সঙ্গে থাকলে মাঝে মধ্যে একটু হাসে, তাছাড়া ওই রকমই থাকে। মেঘনা বলে, তুই তো দাদাকে অনেক ভালোবাসিস তাই না? মানিক বলে, ভালো তো বা তার থেকে বেশি রেসপেক্ট করি, আসলে দাদা আমাদের বাবার মতো, তবে মুতুবেল দাদার সঙ্গে আমি বেশি ফিরি, পুরো বন্ধুর মতো। তো বৃষ্টি কমেছে না দেখে দুর্গা দোকানেই চলে আসে। তো রায়ান আর দুর্গা পলিথিন মাথায় দিয়ে বাড়ি ফিরছিল। তো দুর্গা বলে, দাদা তুমি নাকি আমার জন্য ছেলে দেখছো? শেখর দাদার কাছ থেকেই শুনলাম। রায়ান বলে, হ্যাঁ হ্যাঁ, তোর তো বিয়ে দিতেই হবে না। দুর্গা বলে, আমি চলে গেলে তোমাদের কে দেখবে? রায়ান বলে, আমরা চালিয়ে নেবো, তো চিন্তা করতে হবে না। দুর্গা বলে, তাহলে আমার জন্য একটা ভালো ছেলে দেখবে, আবার যাকে তাকে ধরে এনো না। রায়ান বলে, তাহলে তুই একটা দেখে নিয়ে আয়। দুর্গা বলে, না না, ওসব আমার দ্বারা হবে না, তুমি যেটা ভালো মনে করবে সেটাই। তো তারপর এরা বাড়ি চলে আসে। এইদিকে পুলিশ অফিসার একটা প্ল্যান করে যে সিতু আর দুরাইয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে, ওই জন্য সে কিছু গুন্ডা ভাড়া করে এবং সিতুর ওপরে আক্রমণ করতে বলে, এবং প্ল্যান অনুযায়ী তাই করা হয়। তো তারপরে গুন্ডার দল চলে আসে। তো পুলিশ অফিসারটি বলে, সিতু যদি চতুর হয় তাহলে বুঝতে পারবে না, যদি ও ঠান্ডা মাথায় ভাবে তাহলে বুঝতে পারবে, ওই জন্য সে তার ভাড়া করা গুন্ডাদেরই সে নিজেই গুলি করে মেরে দেয়, যাতে কোনো প্রমাণই না থাকে। তো এদিকে সিতুকে দেখতে পাই, সে রকচটা মানুষ, সে ঠান্ডা মাথায় ভাবা তো দূর, সে মাথা গরম করে ভেবেই ফেলে যে এই কাজটা দুরাই করেছে। সিতু ভেবে নাই এইবারে সে দুরাইকে তার ঘরে গিয়েই মেরে আসবে। তো এইদিকে দেখতে পাই দুর্গাকে ছেলেপক্ষ দেখতে এসছে, ছেলে সরকারি চাকরি করে। তো ছেলেপক্ষ লেনদেনের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেয়। রায়ান কোনো উপায় না পেয়েই বলে, আমার দোকানটা আমি লিখে দেবো আমার বোনের নামে, আমার জমানো ব্যাংকে যা আছে সেটাও দেবো, আর বিয়ের সমস্ত দায়িত্ব আমার। তো ছেলেপক্ষ রাজি হয়ে যায় এবং তারা চলে যায়। তো রাত্রেবেলা মুতুবেল বলে, দাদা তুমি সব খরচাই করবে ঠিক আছে, কিন্তু দোকানটা লিখে দেবে কেন? তাহলে আমরা খাবো কি? দোকানটা আমরা কত কষ্ট করে দাঁড় করিয়েছি, তুমি একবারও ভাবলে না এই দোকানটা দিয়ে দিলে আমরা বাঁচবো কি করে? মানিক বলে, এই চুপ কর না, এভাবে কেন কথা বলছিস? মুতুবেল বলে, আজ না বললে আর কবে বলবো? দুর্গা বলে, হ্যাঁ দাদা, আমিও এরকম বিয়ে চাই না যেখানে সর্বস্ব দিয়ে দিতে হবে। রায়ান বলে, তোরা অনেক বড় হয়ে গেছিস, এই জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস। আচ্ছা, যখন আমরা শহরে এসেছিলাম আমাদের হাতে কিছু ছিল?
ছিল না, একটা মাথা গোজার ঠাইও পর্যন্ত ছিল না, কিন্তু এখন সেটা হয়েছে। তখনও আমার নিজের ওপরে বিশ্বাস ছিল, এখনও আমার নিজের ওপরে বিশ্বাস আছে। বর্তমানটা কিভাবে সুন্দর হবে আমি সেটাই ভাবছি, পরের চিন্তা আমি ঠিক করে নেব। তো এদিকে সিতু তার লোকদের পাঠায় একটা বাড়ি, মানে যেখানে দুরাইয়ের লোকেরা থাকে, কারণ সে ভাবছে তাদের লোকদের মেরেছে তাই সে দুরাইয়ের লোকদের মারবে এই জন্য। তো এইদিকে আবার এই পুলিশ অফিসারের লোক বাড়ির ওপর নজর রাখছিল, আর আজকেই এই একই বারে মুতুবেলও এসেছিল। তো একটু পরে সেখানে মেঘনা আসে আর বলে, এই তুই আমার বাবাকে অপমান করেছিস কেন? আসলে সকালবেলা মেঘনার বাবা মুতুবেলকে উল্টোপাল্টা বলছিল যে তোর মতো মাতানের হাতে আমি মেয়ে কখনোই দেবো না, তাই মুতুবেল রেগে গিয়ে উল্টোপাল্টা বলে ফেলেছে। মেঘনা বলে, ঠিকই তো, তুই একটা মাতাল, এত বলি তাও তুই শুধরাবি না, আমি শুধু তোকে ছাড়তে পারি না বলেই এত কিছু। মুতুবেল বলে, ধরে রাখতে কে বলেছে, যা না, এমনিও আমাকে ঘরে বাইরে কেউ দেখতে পারে না, তুইও যা। তো মেঘনা রেগে মেগে সেখান থেকে চলে যায়। তো পাশেই দুরাইয়ের ছেলেরা ছিল এবং তারা মুতুবেলের দিকে তাকিয়ে হাসতে থাকে। তো মুতুবেল সেটা বলতে গেলে তারা বলে, আমরা কি তোকে বলেছি? তো মুতুবেল চলেই আসছিল, তারা আবার হাসতে থাকে। তো এবারে তো মুতুবেল রেগে যায় এবং তাদের মধ্যে এখানে ভালো রকম ঝামেলা বেঁধে যায়। আর এই ঝগড়ার সুযোগেই বারে বসে থাকা ওই সিতুর লোকেরা এসে মারধর শুরু করে দেয়, মানে এখানে কে কাকে মারছে নিজেরাই বুঝতে পারছে না। তো মুতুবেল এবারে খুব রেগে যায় এবং সে যাকে সামনে পায় তাকেই মেরে দেয় এবং সে বার থেকে বাইরে চলে আসে। তো তার পেটে একজন ছুরিও ঢুকিয়ে দিয়েছিল, তো সে আর হাঁটতে পারে না, সেখানেই পড়ে যায়। তো এরপরে পুলিশ অফিসারটি লুকিয়ে এখানে আসে এবং সবাই মারা গেছে দেখে সে খুশি হয়, আর বাইরে পড়ে থাকা মুতুবেলেরও ছবি তুলে নিয়ে যায় সিতুর লোক ভেবে। তো এদিকে দুর্গা চিন্তা করছে যে রাত হয়ে গেল, মুতুবেল এখনো বাড়ি ফিরেনি। তো তারপরে রায়ান আর মানিক খুঁজতে বেরোয়। তো দুজন দুই দিকে খুঁজতে বেরোয়। তো কিছুক্ষণ পরে মানিক রায়ানকে ফোন করে বলে চলে আসতে, মুতুকে সে পেয়ে গেছে। তো বাড়ি এসে রায়ান দেখে মুতুবেলের এই অবস্থা। দুর্গা তাকে ঘরোয়া উপায়ে চিকিৎসা করছে, কারণ হসপিটালে নিয়ে গেলে কেস হয়ে যাবে। তো রায়ান খুব রেগে যায় এবং মুতুবেলকে মারতে ধরতেও যায়। রায়ান বলে, কতবার বলেছি মার ধরের দিকে যাবি না, সেই যাবে। তো একটু পরেই শেখর দুর্গার কাছে ফোন করে আর বলে, ঘর থেকে তোরা কেউ বেরোস না, দুরাইয়ের ছেলেকে কেউ মেরে ফেলেছে, কোন বাড়ি ছিল সেখানেই মারপিট হয়েছে। দুর্গা তো বুঝতে পারে যে কেসটা কি হয়েছে। তো দুর্গা রায়ানকে বলে, শেখর দাদা ফোন করে বলল দুরাইয়ের ছেলেকে কেউ মেরে ফেলেছে, আর তোমার এই গুণধর ভাইও ওই বাড়িই ছিল। মুতুবেল বলে, কে কার ছেলে আমি কি করে বুঝবো? আমি তো কাউকে মারতে যাইনি, ওরাই আমার উপরে হামলা করেছে তাই আমি মেরেছি। আর একটু পরেই দুরাই রায়নার কাছে ফোন করে আর সে বলে, তুই এখন থেকে ভাববি তোর বাড়িতে তুই, মানিক আর দুর্গা আছে, আর মেজো ভাই বলেছে কেউ ছিল, তুই ভুলে যা। মুতুবেলকে তুই আমার কাছে নিয়ে আসবি। তো এরপরে কিছু মুহূর্ত কেটে যায়, বাইরে থেকে দুরাইকে যেন কেউ ডাকছে। তো তার লোকেরা বাইরে যাচ্ছে কিন্তু কেউ আর ফিরে আসে না। তো আস্তে আস্তে দুরাইয়ের অর্ধেক লোকই বাইরে চলে যায় কিন্তু কেউ আর ফিরে আসেন। তো তারপরে আমরা এদের 3 ভাইকে দেখতে পাই, তারাই সবাইকে মেরে লাট করে দিচ্ছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই দুরাইয়ের সমস্ত লোকই শেষ। তো এরপরে দুরাই রায়ানকে বলে, তোদের জন্য তো আমি অনেক করেছি, আমাকে এবারে ক্ষমা করে দে। রায়ান বলে, আপনি করতেন। তারপর এখানে সিন কাট হয়ে যায়। তো এরপরে দেখতে পাই রায়ান বাড়ি এসে স্নান করছে, আসলে সে দুরাইকেও মেরে দিয়ে এসছে। তো এরপরে রায়ান মুতুবেলকে বলে, তুই যদি আমার রক্ত না হতিস না তোকেও মেরে ফেলতাম। তো এদিকে সিথু বলে, ব্যাপারটা কি, আবার এই জঙ্গলে নতুন বাঘ কে এলো? কে এমন আছে যে দুরাইয়ের লোকদের সব একাই শেষ করে দিল? দুরাইয়ের সঙ্গে তো আমার ঝামেলা ছিল, মাঝখান দিয়ে কে মারলো আবার ওদের? আর এটাও বুঝতে পারছি না, আমার লোকেরা গেছিল দুরাইকে মারতে, কিন্তু মাঝখান দিয়ে আমার লোকেরাও গায়েব, দুরাইয়ের লোকেরাও শেষ। আমাকে জানতেই হবে এর পিছনে কে আছে। এইদিকে দুর্গার বিয়ের জন্য সব টাকা পয়সা জোগাড় করার পরেও 5 লাখ টাকা শর্ট পড়ে। মুতুবেল বলে, ভাই আমরা দুরাইয়ের বিজনেসটাই হাতিয়ে নেই, কারণ দুরাইয়ের তো কোনো লোকই আর নেই। এ কথা শুনে রায়ান রেগে যায় আর বলে, চুপ কর, আমাদের এই রকম জীবন চাই না, ওই সব ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। নিজে তো 1 পয়সা আয় করতে পারিস না, আবার নির্লজ্জের মতো খাচ্ছিস, আবার এইসব কথা বলছিস। রাতে ঘুমাস কি করে? আমার তো প্রতিদিন এই ভয় করে যে আমরা মেরেছি এটা না জেনে যায় সবাই, তাহলে আমাদের পরিবারের কি হবে? তো রায়ানের এসব কথাই মুতুবেল একটু কষ্টও পায়। তো এদিকে সিদ্ধু অনেক খোঁজ খবর লাগানোর পরে বুঝতে পারে যেগুলো রায়ান করেছে। সে রায়ানের কাছে ফোন করে দেখা করতে বলে। রায়ান তো বুঝতে পেরে যায় যে তাকে কেন ডাকা হচ্ছে। তো রায়ান কোনো ভয় না পেয়েই সে সিথুর কাছে একদম নর্মাল ভাবেই আসে। তো সিথু তাকে বলে, তুই দুরাই ও তার লোকদের কিভাবে মারলি, একা না গ্যাং মিলে? রায়ান এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না। সে বলে, ভাই আপনি ভুল করছেন, এ ব্যাপারে তো আমি কিছুই জানি না। সিথু বলে, দেখ আমি বুঝি, তুই আমার দলে চলে আয়। রায়ান বলে, না না, আমি এসবের মধ্যে থাকতে চাই না, আর আমি দুরাইকে মারা তো দূর, আমি বিন্দু বিসর্গও জানি না। সিথু বলে, আমি জানি তুই মেরেছিস, অত নাটক করছিস কেন? তখন রায়ান ঠান্ডা স্বরে বলে, আমি যদি দুরাইয়ের মতো এত বড় গ্যাংকে শেষ করতে পারি, তাহলে তোমার মতো দলকে মারতে আমার তো 1 মিনিটও লাগবে না, তাই না? আর এখনো পর্যন্ত আমি তো কিছুই করিনি, তাই বলছি তো আমি কাউকেই মারিনি, আমি সাধারণ একটা মানুষ। তো এরপরে রায়ান সেখান থেকে চলে আসে। তো রায়ান বাড়ি এসে শেখরকে বলে, ওরা সন্দেহ করে ফেলেছে। শেখর বলে, সামনের বাসায় তো দুর্গার বিয়ে, কি করবি? রায়ান বলে, কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে।
তো রায়ান রাতের বেলা লোনের জন্য অ্যাপ্লাই করে দেয়। তো রায়ান বাড়ি আসলে দুর্গা বলে, দাদা আমি বিয়ে করতে চাই না, বাদ দাও, তাতে আবার টাকা পয়সার সমস্যা। রায়ান বলে, দেখ আমরা যেটা পার করছি এটা জীবন বলে না, তুই বিয়ে করবি, সংসার করবি, এটাই তো জীবন, তাই না? আমরা যখন এই শহরে এসেছিলাম আমাদের কিচ্ছু ছিল না, তারপরে আস্তে আস্তে বড় হলাম, মাথা গোজার ঠাই জোগাড় করলাম, এখন দুবেলা দুমুঠো জোগাড় হয়ে যায়। তবে তো এইভাবে চলতে থাকলে তো হবে না, সংসার জীবনটাও তো প্রয়োজন, আমাদের চিন্তা তোর করতে হবে না, তুই সংসার কর। তো এরপরের দিন রায়ান লোনের টাকা নিয়ে বাড়ি ফিরছিল, আর রাস্তার মাঝে মাঝেই সিতুর লোকেরা ঘাপটি মেরেছিল। তারা ফোনে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছিল যে রায়ানকে মেরে ফেলতে হবে, কিন্তু কিছুক্ষণ পরেই এক একজনকে কন্ট্যাক্টে আর পাওয়া যায় না, তারা চুপচাপ। আসলে রায়ান তৈরি হয়েই বেরিয়েছিল, সে সবাইকে একে একে খালাস করতে করতে আসছে। তো শেষমেশ 7-8 জন যারা ছিল সে সবাইকেই মেরে ফেলে। তো রায়ান এইবার এসে শেখরকে ঘটনাটা বলে। শেখর বলে, হায় রে, এরা তোর পিছন ছাড়ে না। রায়ান বলে, আমি যেখানেই পালাই না কেন এরা আমার পিছু ছাড়বে না, তাই আমাকে ওইটাই করতে হবে, সবাইকে মেরে ফেলবো। শেখর বলে, কাজটা কিন্তু সহজ না। রায়ান বলে, জানি, কিন্তু আমি একাই লড়বো, আমার ভাই বোনদের সুরক্ষার জন্য আমাকে করতেই হবে, আর পুলিশ সন্দেহ করলে আমি একাই মরবো, সুতরাং ভাই বোনের কিছু হবে না। তো এদিকে মেঘনা এসে মুতুবেলকে বলে, আমি কিন্তু প্রেগনেন্ট, আমাকে বিয়ে করবি তো এবারে? মুতুবেল বলে, হ্যাঁ অবশ্যই করব। মেঘনা বলে, আর টোটো করে ঘুরিস না, এবারে যাই হোক একটা কাজ জোগাড় কর। তো এরপরে মুতুবেল এই প্রথম কাজ খোঁজার চেষ্টা করে। তো এরপরে দুর্গার বিয়ের দিন আস্তে আস্তে এগিয়ে আসে। তো বিয়ের আগের দিন রায়ান শেখরকে বলে, আমি সিথুর খেল শেষ করতে যাচ্ছি, কারণ আমি ভরসা পাচ্ছি না যদি বিয়ের সময় ওরা কোনো সমস্যা করে বসে, আর আমি যদি না ফিরে আসি তাহলে মুতুবেলের দ্বারাই কন্যাদান করিয়ে দিও। তোমার উপরেই ভরসা করে আমি আমার দুর্গাকে রেখে গেলাম, আমি আসি। তো রায়ান লুকিয়ে লুকিয়ে সিথুর ঘরে ঢোকে, কিন্তু ঘরের মধ্যে সে কাউকেই দেখতে পায় না। তো সে এঘর ওঘর করতে করতে একটা ঘরে এসে দেখে সেখানে দুর্গাকেই বাঁধা অবস্থায় ফেলা আছে। সে তো চমকে ওঠে, দুর্গা এখানে? দুর্গা বলে, ওরা আমাকে জোর করে তুলে এনেছে এখানে। এবং দরজার সামনে আমরা দেখতে পাই এক গাদা লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। রায়ান সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করতে যায়, কিন্তু বাইরে থেকে অতজনের ঠেলা সে সামলাতে পারছে না। এইদিকে রায়ানের সঙ্গে দুর্গা গিয়েও সাহায্য করছে, কিন্তু তারপরেও তারা ঢুকে আসার চেষ্টা করছে। তখনই দুর্গা পাশ থেকে একটা হাতুড়ি তুলে তাদের হাতে পায়ে মারতে থাকে এবং তারা দরজা বন্ধ করতে সক্ষম হয়। তারপরে এরা জানলা ভেঙে পালাতে যায়, কিন্তু বাইরেও গুন্ডার দল এসে যায়। রায়ান কোনো রকমে পাঁচিল টপকে তার বোনকে বাইরে পাঠিয়ে দিয়েছে, আর এমন সময় একটা অটো এসে তার বোনকে তুলে নিয়ে যায়। রায়ান তখনও এদের সঙ্গে মারপিট করে চলেছে। রায়ান সবাইকে মেরেই ফেলেছে, আর একজন আছে তাকে মারতে যাবে, আর তখনই সে জীবনে সব থেকে বড় ধাক্কাটা খায়। তার পিছনে তার 2 ভাই এসে দাঁড়িয়েছে, না তাকে সাহায্য করার জন্য নয়, তাদের হাতেও ছুরি। ওই লোকটি বলছে, আরে মার একে, দাদা একেই মারতে পাঠিয়েছিল। তো রায়ানের 2 ভাই তো ভয়ে কাঁপছে। মানিক কাঁদো কাঁদো হয়ে বলে, দাদা চল এখান থেকে, দাদা চল এখান থেকে, কিন্তু মুতুবেল যাচ্ছে না, সেও দাঁড়িয়ে কাঁপছে। রায়ান এদেরকে বলতে আসে যে তার বোনকে তুলে নিয়ে গেছে, ধর ওদের। আর তখনই মুতুবেল রায়ানের বুকে ছুরি বসিয়ে দেয়। রায়ানের শারীরিক আঘাতের চেয়ে যেন মানসিক আঘাতটাই যেন বেশি লাগে। সে সেখানে বেঁচে থাকা আরেকটি লোককে মেরে ফেলে আর বলতে থাকে, তোরা দুর্গাকে বাঁচা। কথাটা শেষ হতে না হতেই মানিক আঘাত করে বসে আবার। রায়ান এইবারে মাটিতে লুটিয়ে পড়ে, আর এরা দুজন কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে যায়। রায়ান প্রায় বেহুশ হয়েই পড়েছে, তখনই তার বোনের কথা মনে ওঠে। আর একটু পরেই দেখতে পাই সেখানে দুর্গা ছুটে আসে এবং সে শেখর দাদাকে সঙ্গে নিয়ে তাকে একটা ক্লিনিকে নিয়ে আসে। ডাক্তার রায়ানকে দেখে বলে, এ তো পুলিশ কেস, আগে পুলিশকে ইনফর্ম করতে হবে, তারপরে চিকিৎসা হবে। দুর্গা ডাক্তারের গলায় ছুরি ধরে বলে, কোনো পুলিশ না, আগে চিকিৎসা করবেন কিনা বলুন। ডাক্তার তো ভয় পেয়ে যায়, সে বলে, এখানে তো এ চিকিৎসা হবে না, অনেকটা ইনজুরি হয়েছে, অন্য হসপিটালে রেফার করতে হবে। দুর্গা বলে, আমরা কোথাও যেতে পারবো না, আপনি যা পারেন তাই করুন, দরকার হয় আমার রক্ত নিন, কিন্তু আমার দাদাকে বাঁচিয়ে দিন। তো এদিকে মানিক আর মুতুবেল সিতুকে এসে বলে, ভাই তুমি যাকে মারতে বলেছিল সে তো আমাদেরই দাদা। সিতু বলে, ইস আমি তো জানি না রে, তো আর কি করবি, যা হওয়ার হয়ে গেছে, ওসব ভুলে যা, কাল কেনা তোদের বোনের বিয়ে। তো মানিক আর মুতুবেল বাড়ি আসে এবং তারা অনেক ভেঙে পড়ে। তো মানিক কাঁদতে কাঁদতে মুতুবেলকে বলে, তুই কেন মানলি যখন দেখলি ওটা আমাদের ভাই? তো মুতুবেল কাঁদতে থাকে, কিন্তু তার মধ্যে একটা যেন ক্ষোভ দেখতে পায়। ওই যে রায়ান তাকে বকতো সবসময়, কিন্তু তার জন্য তার দাদার প্রতি অতটাও রাগ তার ছিল না। তবে সিতুই তাকে অত্যন্ত উস্কানি দিয়েছে, কারণ মুতুবেল তো অত বোঝে সোজে না, শুধু মারধর করে, আর সিতু তাকে একটু বেশি করে খেপিয়ে দিয়েছে। তো মুতুবেল যখন কাজ খুঁজছিল তখন সিতু তাকে ধরে এবং তার ব্রেন ভালোভাবে সে ওয়াশ করে। সিতু মুতুবেলকে টাকা দিত, যখন যা লাগে দিত, এবং মুতুবেলকে এটা ফিল করায় যে রায়ানের থেকে সিতু তাকে বেশি ভালোবাসে। তো মুতুবেল সিতুকে বলেছিল, ভাই তুমি আমার জন্য অনেক করেছো, আমি তোমার জন্য জীবনও দিতে পারি। এটাই হচ্ছে কিছু মানুষদের সমস্যা, যারা সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে, সবসময় ভালোবাসা দেখায়, তাদেরকেই মানুষ বেশি পছন্দ করে। আর যাদের ভালোবাসাতে শাসন আছে, একটু কঠিন, তারা তার জন্য যাই করুক না কেন একটা সময় পরে সে গুরুত্বহীন হয়ে পড়ে। আর মানিককেও দোকানে কলেজে নানা দিক দিয়ে হাত করে নেয়। রায়ান যে তাদেরকে হারানোর ভয়ে তাদেরকে সবসময় মারতো বকতো, এটা এরা বুঝতেই পারলো না। সামান্য টাকার কাছে ভালোবাসাটাও হেরে গেল।
তো সকালবেলা মানিক দুর্গাকে আর বাড়িতে খুঁজে পায় না। আজকে তো তার বিয়ে, সে কোথায়? তো মানিক এসে সঙ্গে সঙ্গে মুতুবেলকে ডাকে, কিন্তু তারা দুর্গাকে পায় না। তো এরপরে বিয়ের লোকজনও চলে আসে। বরপক্ষকে তারা অনেক বোঝায়, কিন্তু আর কতক্ষণই বা আটকে রাখবে তাদেরকে। বিয়ের দিন মেয়ে না পাওয়া গেলে সবাই যা ভাবে সেটাই ঘটে। তো দুর্গার বিয়ে এখানেই ভেঙে যায়। তো এরপরে মুতুবেল আর মানিক শেখরের কাছে আসে আর বলে বোনের বিয়ে ভেঙে গেছে আর বোনকেও খুঁজে পাচ্ছি না। আর তোমাকে তো ফোন করলাম অনেকবার, ফোন ধরোনি কেন? আর দাদারও কোনো খোঁজই নেই। শেখর একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলে, হ্যাঁ, দাদাকে পাওয়া যাচ্ছে না। দাদার বুকে ছুরি মারতে একবারও বাঁধলো না তোদের? মুতুবেল তখন ছুরি বার করে। শেখর বলে, রাখ ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না। তোদের মন খুঁতখুত করছে না যে দাদা বেঁচে আছে কিনা? হ্যাঁ, বেঁচে আছে। রায়ান কখনো মরতে পারে না, আর কোথায় আছে আমি বলবোও না। তবে এবারে তোরা মরবি। মানিক বলে, দুর্গা কোথায়? শেখর বলে, রায়ানের হাতে পড়লে তবুও বেঁচে যেতে পারিস, ভুল করে দুর্গার হাতে পড়িস না, একেবারে মারা যাবি কিন্তু। তো এরপরে মুতুবেল আর মানিক সিতুর কাছে এসে ঘটনাটা বলে। সিতু বলে, আরে ভয় পাস না, আমি আছি তো। তো সিতু আবার একটা প্ল্যান করে। এদের ইচ্ছে থাকা না সত্ত্বেও তারা প্রাণহানির ভয়ে রাজি হয়। তো রায়ানকে যে ক্লিনিকে রাখা হয়েছিল সেখানে সিতু গুন্ডা পাঠিয়ে দেয় এবং সেখানে আচমকা আক্রমণ করে দেয়। কিন্তু আজকে দুর্গা যেন তার ভাইকে বাঁচাতে সত্যিই দুর্গা হয়ে উঠেছে। সে লোকগুলোর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে চলেছে। ওইদিকে শেখরও কিছুটা ঘায়েল হয়ে গেছে, কিন্তু দুর্গা থামছে না। দুর্গাকে যতই তারা মারুক না কেন, দুর্গা প্রাণপণে লড়াই করে যাচ্ছে। একসময় দুর্গাকে মেরেই ফেলছিল। ডাক্তার তার দিকে একটা সার্জিক্যাল কাঁচি ছড়িয়ে দেয় এবং দুর্গা সেটা তুলে নিয়েই গুন্ডাকে মেরে দেয়। এরম করতে করতে সবাই মারা যায়। তো রায়ান শেখরকে বলে, দাদা একটা কাজ করে দেবে? তো তারপরে আমরা দেখতে পাই সিতুর লোকদের পোস্টারের মাথায় ঝুলিয়ে দিয়েছে। মানিক আর মুতুবেল এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সিতু তোর আগে ফুসতে থাকে। আর এদিকে রায়ানরা একটা আলাদা পুরানো বাড়িতে এসে ওঠে, কারণ ওখানে থাকলে সিতু আবার আক্রমণ করতে পারে। তো এখানে থেকেই রায়ানের চিকিৎসা হতে থাকে। তো একদিন রায়ান দুর্গাকে জিজ্ঞাসা করে, তোকে তুলে নিয়ে গেল হঠাৎ, তারপরে চলে আসলি, ওরা তোর সঙ্গে খারাপ কিছু করেনি তো? দুর্গা বলে, দাদা ছাড়ো ওসব। রায়ান বলে, কি হয়েছে বল? তখন শেখর কান্না করে উঠে বলে, ওরা দুর্গাকে রেপ করেছে, তারপরে ওকে নির্যাতন করেছে। এই কথাগুলো শেষ করতে না করতেই সে কেঁদে ফেলে পুরো। এই কথা শুনে রায়ানের গা যেন জ্বলে ওঠে। তার মনে হয় সব ব্যাটাকে এক্ষুনি গিয়ে শেষ করে দিয়ে আসি, কিন্তু রায়ান কিছু করতে পারছে না, তার শরীর অসুস্থ। তার চোখ দিয়ে শুধু জল গড়াতে থাকে। রায়ান এইবারে নিজের সঙ্গে নিজেই যুদ্ধ করতে থাকে, তাকে সুস্থ হতেই হবে। এইদিকে সিতু প্ল্যান করে মানিক আর মুতুবেলকেই হাত করে রায়ানকে মারতেই হবে, নয়তো ও বেঁচে গেলে তো তার কপালে আবার আছে। তো রায়ান শেখরকে বলে, আর কতদিন চলবে এরকম? শেখর বলে, মানিক আর মুতুবেলকে ডেকে আনবো, কথা বলে দেখ যদি সমাধান হয়। রায়ান বলে, আমার সঙ্গে যা করেছে তার জন্য আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু দুর্গার সঙ্গে যেটা হয়েছে তার জন্য ওদেরকে কখনো আমি ক্ষমাই করতে পারবো না। আর এদিকে দেখতে পাই রণক্ষেত্রে নামার জন্য দুর্গাও যেন প্রস্তুত হচ্ছে। তো শেখর এসে তাকে একই প্রশ্ন করলে দুর্গা বলে, আমার সঙ্গে যা হয়েছে তার জন্য ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু দাদার সঙ্গে ওরা যা করেছে তার জন্য আমি ক্ষমা করতে পারবো না। তো একদিন শেখর সিতুর কাছে আসে আর বলে, তোর এই লোকটাকে রায়ান চাই শুধু, কারণ তোর এই লোকটা দুর্গাকে তো রেপ করেছে। সিতু বলে, আমি কেন দেবো? হ্যাঁ, বললেই কি লোক দিয়ে দেবো? আর তখনই সিতুর ফোনে রায়ান ফোন করে আর তাকে বলে, তোর দ্বিতীয় স্ত্রী এখন আমার কাছে, ওকে যদি বাঁচাতে যাস তাহলে তোর লোককে আমার কাছে পাঠা। তো এইদিকে দেখতে পাই সিতুর প্রথম স্ত্রী যেন একটু খুশি হয়েছে, কারণটা স্বাভাবিক, সতীনকে কেই বা পছন্দ করে, কিন্তু সিতু আবার তার দ্বিতীয় স্ত্রীকে বেশি পছন্দ করে, তার সঙ্গেই বেশি সময় কাটায়। ওই জন্য সে তার লোককে ধরে মারতে থাকে। তোকে বলেছিলাম জাস্ট ধরে আনতে, তোকে ওইসব করতে কে বলেছিল? তো সিতু রায়ানের কাছে এই লোকটিকে পাঠিয়ে দেয় আর রায়ানও তাকে তুলে নিয়ে এখানে আসে এবং তাকে দুর্গার হাতেই ছেড়ে দেয়। এবং দুর্গা একে সামনে পেয়ে প্রথমে তার হাত পা তো কাটেই, তারপরে মুন্ডুটাও কেটে দেয়। সে যেন আজকে অসুর বধ করছে। তো এদিকে মানিক শেখরকে ফোন করে আর বলে, আমি কিভাবে কি করে ফেলেছি জানি না, আমি দাদার কাছে ক্ষমা চাইতে চাই। শেখর, দাদা একটা সুযোগ দাও আমাকে, আমি দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। শেখর বলে, ঠিক আছে, আগে রায়ানের সঙ্গে কথা বলে দেখি ব্যাপারটা নিয়ে। তো মানিক শেখরকে বলে, ঠিক আছে, আমি আমাদের বাড়িতেই অপেক্ষা করছি, তুমি দাদার সঙ্গে কথা বলে এসো। এদিকে মানিকের কথাবার্তা আড়াল থেকে সিতু শুনে ফেলে। তো সিতু একটা ছুরি নিয়ে মানিককে মারতে আসে, কিন্তু সে মারে না, সে মানিককে কাজে আটকে দেয় এবং মানিকদের বাড়িতে গিয়ে সেই বসে থাকে। অতঃপর সেখানে শেখর আসায় শেখরকে সে ধরে নেয় আর সিতু শেখরকে জিজ্ঞাসা করে, রায়ান কোথায় আছে? শেখর বলে, আমি তো মরে গেলেও বলবো না। তো শেখরকে প্রায় আধমরা করে ফেলেছে। তখন শেখর বলে, হ্যাঁ, তুই আমাকে মেরে ফেল, কোনো ব্যাপার না, তবে আমার এটা ভেবে হাসি পাচ্ছে যে আমি মারা গেলে রায়ান তোকে কত বাজেভাবে মারবে। তো সিতু এইবারে শেখরকে মেরে বাইরে ঝুলিয়ে দেয়। তো লোকের ভিড়ের মধ্যে রায়ান আর দুর্গাও এসেছিল, তারা অনেক কষ্ট পায়। দুর্গা বলে, শেখরদা আমাকে বলেছিল মানিক তোমার সঙ্গে দেখা করতে চায়, আমি যদি কথাটা তোমাকে প্রথমেই বলে দিতাম তাহলে আজকে শেখর দাদা মারা যেত না। আর আচমকা পুলিশ এসে রায়ানকে তুলে নিয়ে যায় এবং রায়ানকে ধরে একটা হলে নিয়ে আসা হয়।
আর সেখানে ওই পুলিশ অফিসারটি বসেছিল। পুলিশটি বলে, হ্যাঁ একজন মানুষ এতগুলো মানুষকে মেরেছে। রায়ান বলে, আপনার কাছে কোনো প্রমাণ নেই, আমাকে যেতে দিন। পুলিশটি বলে 1 মিনিট, এবং এখানে সিন কাট হয়ে যায়। তো এরপরে দেখতে পাই পুলিশটি সিধুকেও ডাকে। পুলিশটি বলে, এবার থামো, আর মারামারি করতে হবে না, নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নাও। সিধু বলে, আমি তো প্রথম থেকে এটাই বলছি, রায়ানকে আমার দলে আসছে, আমি রাজি। আর মানিক তো রায়ানের পায়ে গিয়েই পড়ে আর বলে, দাদা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। মুতুবেল গিয়েও রায়ানের কাছে ক্ষমা চায়। রায়ান কথা বলে না, সে সম্মতি জানায়, ঠিক আছে। সিধু বলে, ঠিক আছে, এই খুশিতে তাহলে একটা দীপাবলির আয়োজন করা যাক। তো এরপরে সে দেখতে পাই সিধু বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো সবাই সেখানে নাচা গাওয়া করছে। তো তার মধ্যেই দুর্গা এসে মানিককে বলে, তুই যেন কিভাবে আমার দাদাকে মেরেছিলিস। মানিক কতকটা শুনতে পায় না, সে বলে, কি? দুর্গা বলে, কিভাবে মেরেছিলিস আমার দাদাকে। বলতে বলতেই সে মানিকের বুকে একের পর এক ছোড়াঘাত করতে থাকে, আর মানিক সেখানেই লুটিয়ে পড়ে এবং সে মারা যায়। এটা মুতুবেলের চোখে পড়ে এবং সে অবাক হয়ে যায়। আসলে মানিক অতটাও তো খারাপ ছেলে ছিল না, সে পড়াশোনা নিয়েই থাকতো, সঙ্গদোষে পড়েই তার এই অবস্থা হয়েছে। কারণ আমরা প্রথম থেকেই দেখে আসছি মানিক তার দাদাকে যথেষ্ট সম্মান করে। কিন্তু ওই একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, আজ সেই অবস্থা হয়েছে মানিকের। তো এরপরেই এখানে মারামারি শুরু হয়ে যায়। রায়ান দুর্গাকে সেখান থেকে কোনো রকমে বার করে একটা অটো করে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। আর রায়ান সবাইকে মারার পরে সিতুর গায়ে পেট্রোল ছড়িয়ে দেয় এবং তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। তো রায়ান সেখান থেকে চলে আসছিল, কিন্তু মুতুবেল তার দাদাকে তখনও মারতে যায়। রায়ান তাকে অনেক সাইড করার চেষ্টা করে, কিন্তু মুতুবেল সত্যি সত্যি তার দাদাকে মারার চেষ্টা করে। তখন রায়ান আর কোনো উপায় না পেয়েই তার ভাইকে মারতে সে বাধ্য হয়। রায়ান মুতুবেলকে মেরে সে পিছন ঘুরে তার ভাইকে দেখার চেষ্টাও করে না। রায়ান আসলে পিছন ঘুরে খুব কাঁদছে, খুব, কিন্তু সেটা তার ভাইকে সে দেখাতে চায় না। তো এরপরে আমরা পুলিশের সঙ্গে রায়ানের কথোপকথন দেখতে পাই, যে তখন কি বলা হয়েছিল। পুলিশ অফিসারটি রায়ানকে সিধুকে মারতে বলেছিল। সে বলেছিল, আমি কম্প্রোমাইজ করার প্ল্যান করব, আর এই সুযোগেই তুই ওকে মেরে ফেলবি। সে আরও বলেছিল, যদি সে বেঁচে ফেরে তাহলে সে তাকে অনেক টাকা দেবে, আর সে যদি মারা যায় তাহলে তার বোনের দায়িত্ব সে নেবে। তাই রায়ান রাজি হয়ে গেছিল। তো এদিকে দেখতে পাই পুলিশ অফিসারটি টাকা আর বন্দুক নিয়ে অপেক্ষা করছে। তো তার সহকারী পুলিশ অফিসারটি বলে, স্যার বন্দুক নিয়ে কেন আছেন? তো এ বলে, আরে রায়ান তো আমাদের ব্যাপারে সব জানে, তাহলে ওকে বাঁচিয়ে রাখি কি করে? আমরা প্রথমেই দেখেছি এই পুলিশ অফিসারের স্বভাবটাই এমন আর কি। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও রায়ান এখানে আর আসে না। আসলে রায়ানের নিজের প্রতি বিশ্বাস আছে, তার টাকার প্রতি অত লোভ নেই। তো এদিকে দেখতে পাই রায়ান এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সেখানে মেঘনা আসে বাচ্চাকে নিয়ে। সে রায়ানকে বলে, ভাই আমি ওই শয়তানের রক্তকে বড় করতে পারবো না। তখন দুর্গা বাচ্চাটিকে কোলে করে নিয়ে ট্রাকে উঠে পড়ে। এদিকে পুলিশ রায়ানকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ পায়। পুলিশটি বলে, বাবা বিশাল স্মার্ট দেখছি তো, তবে কোথায় যাবে ঠিক খুঁজে বার করবো। তো এদিকে ট্রাকের মধ্যে রায়ানকে দেখতে পাই, সে তার বোন ও মেঘনা আর মুতুবেলের বাচ্চাকে নিয়ে বসে আছে। এই দৃশ্যটা যেন তাদের সেই ছোটবেলাকার দৃশ্যের মতো। তো রায়ানরা ট্রাকে করে কোনো এক অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।